আমি বুঝতে পারছি মাইলা, এই ঘটনাটা মানে ইনফরমেশনটা পাস করেছে ওই বাদশা আমার বডি, তাই না? মানে ওই আসলে আসল কাম তো করে পারে না, মানে সবসময় মানে উল্টে পাল্টা অতিরিক্ত কথা কবি বুদ্ধিজীবীর মতো, আর হচ্ছে এর ওর কানে ওর কানে এর কানে ওর কানে কুটনামো করা। কুটনামো করবি কিসের জন্য? আমি ওর কাছে জিজ্ঞেস করেছিলাম যে তুমি চাটমোহর বাজারে না গিয়ে এত তাড়াতাড়ি বাড়ি ফিরে আসলে কিসের জন্য, তখন সে আমাকে এই ঘটনাটা জানালো। তুমি তো ঠিকই চাই পেয়ে গেছো। না মাইলাভ, আমি চাপি নেই, আমি কথাটা তোমার কাছে কইতাম, এখনই ক্লিয়ার করে দিচ্ছি। ঘটনা হয়েছে কি, হুন্ডাই করে যাচ্ছিলাম, হঠাৎ দেখি রাস্তার সামনে সুমকে সাইকেল নাই হুন্ডা নাই একজন লোক হেলমেট পরে খাড়া আছে। আমার একটু সন্দেহ হইল, তো আমার বডি মানে বাদশাক কইলাম যে বডিগার্ড তুমি ওই বন্দুকটা তাক করে সামনে একটু এগিয়ে যায় দেখো তো, সন্দেহজনক মনে হচ্ছে লোকটা কিডা। তখন বডি আমাকে কয় কি যে স্যার সামনে এগিয়ে নিয়ে যাবি না, যদি আশেপাশে আরও কিছু লোকজন লুকিয়ে থাকে এরকম হেলমেট পরা, আমাদের মনে হয় এখন ব্যাক করে চলে যাওয়ার উচিত। তা যাই হোক, ও ভয় পাইলেও আমি আর কিছু কইলাম না, আমি চলে আসলাম। এবার এখন বুঝতে পারতেছি আসল ঘটনা হচ্ছে কি, আমার দৃঢ় বিশ্বাস আমাকে অ্যাটাক করার জন্য বিশেষ বাড়ির থেকে এই হেলমেট বাহিনী ভাড়া করে আনা হয়েছে। তোমার দৃঢ় বিশ্বাস, তোমার বডি ভয় পাইছে, তুমি অত ভয়টাই পাওনি। তোমার দৃঢ় বিশ্বাস বিশেষ বাড়ির লোকজন ভাড়া করেছে। অবশ্যই। নিয়ম মাইনা কেউ চলে না, সুযোগ পাইলে কেউ ছাড়ে না। হেই, গোলমাল আর তাল বাহানা, তর্কে কেউই হারতে চায় না। আজব ঢঙ্গে চলছে সব দেখো না। হেই, উচিত কথা কহিলে সব বেজার হইয়া যায়। কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়। কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়। ওই খালি ওই একটাই কাম শিখিছো, কোনো কিছু হলে বিশেষ বাড়ির দিকে আঙ্গুল তোলা। অবশ্যই আঙুল তুলবো। অত্র এলাকায় কারো সাহস হবি না আমার পিছনে লাগার জন্য হেলমেট বাহিনী কেউ ভাড়া করে নিয়ে আসে। আমার অন্য কিছু মনে হচ্ছে। বিশেষ বাড়ির আসলে এই মুহূর্তে এত সময় নেই তোমার পিছনে দেওয়ার, কারণ তাদের বাড়ি বিয়ের আয়োজন চলতেছে, তারা সেটা নিয়ে ব্যস্ত। কি করছো? বিয়ে? কার বিয়ে? তোমার প্রেমিকার ছোট বোনের বিয়ে, দাওয়াত হয়তো পাঠাবেন। মাই লাভ, এই বিশেষ বাড়ি সম্পর্কে এরকম কথা কয় না তো। মানে সমস্ত ভারী বিষয়টা তুমি কিন্তু হালকা করে দিচ্ছ, এগুলো কিন্তু রসিকতা করার জিনিস না। আচ্ছা, আসল ঘটনা কি সেটা আমাকে খুলে কত? আসল ঘটনা এটাই, 100% সত্যি। আমি 100% শিওর হই তোমাকে করছি। হতে পারে, কারণ এক বোন তো মারা গেছে, আর এক বোন তারও যদি এই ঘটনা ঘটে মান সম্মান আর তো কিছুই থাকবি না, সেই জন্য মারা যাওয়ার আগেই বিয়েটা দিয়ে দিচ্ছে আর কি। আমি বুঝে গেছি কাহিনীটা কি। এখানে তোমার ভুল হচ্ছে, তুমি আসলে পাকা পলিটিশিয়ান না। শোনো, যেই বোনটা পালায় গেছিল তোমার প্রেমিকার, সেই বোনের সেই পালায় যাওয়া বয়ফ্রেন্ডের সাথে বিয়ে করতেছে। তাগেরে বরণ করার জন্য তারা বিশাল আয়োজন করে এই অনুষ্ঠান করে। গোলাপ সর্দার, এটার এই কয় রাজনীতি। এই রাজনীতিতে তো বিশেষ বাড়ি পুরো ছক্কা মেরে দিল। তুমি তো হারিয়ে গেলা। তোমার জিয়াফতের অনুষ্ঠান তো এবার ফুলাপ হয়ে গেল। কি করছো তুমি? মেয়ে জামাই মাইনে নিচ্ছে, বিরাট আয়োজন করে বিয়ে দিচ্ছে, তোমার জিয়াফতের অনুষ্ঠান ফুলাপ না? তাহলে রাজনীতিতে আগায় গেল কারা? বিশেষ বাড়ি। চাটা খাইবে না? আর না, পেট ভরে গেছে। তাহলে পরে আমি খাই। চাটা নাকি খুব মজা হয়েছে করছিলে। হেলমেট পরতে পরতে গারখানা একদম ব্যথা হয়ে গেছে। মানে যত কাজ নিয়ে বাইরে ছিলাম
আমি তো ভাবছিলাম শেষ করবার পারবো না, কিন্তু শেষমেশ সব কাজ শেষ করে আইছি। ডেকোরেটর, বাবুর্চি, মাইক, দই মিষ্টির অর্ডার সব কমপ্লিট করে ফেলছি। ও আব্বা, মানে আপনাদের কিছু না কয়ে তো আমি একটা কাম করে ফেলেছি, কিছু মনে করিস না আবার কুসুম? কি করিস সেটা আগে শুনি, তারপর না মনে করা না করা। না, এই চাটমোহর বাজার দিয়ে পেরেসের সামনে দিয়ে হাইটে যাচ্ছিলাম, তা হঠাৎ করে আমার এই আইডিয়া মাথায় আসলো যে একটা যদি জিয়াবতে দাওয়াত কার্ড ছাপাই ফেলতে পারতাম কিরাম হয়। সাথে সাথে আমি ঢুকে দাওয়াত কার্ড ছাপানোর অর্ডার দিয়ে আইছি। দাওয়াত কার্ড ছাপানোর অর্ডার দিতে গেলি কেন? হ্যাঁ, ওটা বিলি করবে কিরা? খালি খালি একটা ভেজাল বাদায় নিয়ে আসলি না? কোনো ভেজাল হয়নি আব্বা, সাহেব ফাইন কাজ করেছে। আমাদের আসলে এই প্ল্যানের মধ্যে এই আইডিয়াটা রাখা উচিত ছিল। সাহেব, এতদিনে তুই একটা বুদ্ধিমানের কত কাজ করেছিস। যাক, আমার বুকের উপর দিয়ে একটা পাথর নেমে গেল, এত টেনশনের মধ্যে ছিলাম। অবশ্য আগে এই কার্ড নিয়ে যদি আলোপ আলোচনা হতো তাহলে আরো ফাইন করে পাশে ফুল মূল দিয়ে একটা ডিজাইন করে নেওয়া যেত। তুই তো চাটমোহর যাওয়ার সময় একটা ভেজাল বাদায় তুই গেছিস। কোনটা আব্বা? তুই বলে জহির যে অপমান করিস। আব্বা, আমি যাওয়ার সময় জহিরের সাথে দেখা হয়েছে, আমি কইলাম যে এত বড় একটা প্রোগ্রাম হচ্ছে বাড়িতে, তা তুমি একটু সাহায্য সহযোগিতা করো, চলো আমার সাথে চাটমোহর যাই একসাথে। তার সাথে তো কথাই কওয়া যায় না, কথা কলেই নাকি তার অপমান হয়ে যায়। আচ্ছা বাদ দে তো, তার বিষয়ে কথা কয়ে সময় নষ্ট করার কোনো লাভ নেই। তার থেকে প্রোগ্রাম নিয়ে, অনুষ্ঠান নিয়ে চিন্তা করি। এই কার্ড ছাপানোর মতো অন্য কোনো বিষয় বাদ পড়ছি কিনা সেটা একবার ভাইবে দেখ। সারা বাড়িতে এত কিছু হচ্ছে, মনের ভিতরে কোনো আনন্দ পাচ্ছি না রে। আমার নাতি দুইটা কাছে নাই। কি করবি আব্বা, সবকিছু যেরকম মাইনে নিছো এটাও মাইনে নাও। আল্লাহ যদি চাই তালি পরে তারা যদি আবার ফিরে আসে, তখন না হয় আরো বড় সড়ো করে অনুষ্ঠান করা যাবে। সেটাই আব্বা, আমার মাথায় আরেকটা, মানে আস্তে আস্তে এই প্ল্যানটা আসলো, যদি করা যায় তা ভালোই হয়। মানে করছিলাম কি, কি আইডিয়া? এটা হচ্ছে আমি একটা দাওয়াত কার্ড সর্দার বাড়িতে দিবার চাই। তোর মাথা ঠিক আছে? বন্ধুকে গুলি খাবার চাস? আরে না, গুলি করবে কুয়ান দে। শোন, আজকে হয়েছে কি, একটা কথা তো কোথায় ভুলে গেছিলাম। আমি যখন বাড়ি ফিরতেছি, হেলমেট খান মাথায়, দেখেছেন না কি ফাইন হেলমেট খান দেখতে। তা আমি যাচ্ছি, পাশ দিয়ে মতি যাচ্ছে, মতি হা করে তাকায় রয়েছে, এত সুন্দর হেলমেট তো কখনো দেখনি। তারপর আমি কাছে গেছি, তাও আমাকে চিনতেছে না। হেলমেট খুলেছি, তখন আমাকে চিনতে পারছে। চিন্তা করে দেখেন, এই হেলমেট খান পরেই যদি আমি দাওয়াত কার্ড দিবার যাই, যাই কব যে আমি পোস্ট অফিসের থেকে আইছি, একটা চিঠি আছে, দিয়ে চলে আসবো। কার্ড পড়ার আগেই তো আমি চলে আসবো বাড়িতে। চেনে কিরম ভাবে, কিন্তু একটা কার্ড দেওয়াই লাগবে, না হলে অপমানটা তো হবে না। ঠিক এটা ঠিক কইছিস। ভালো বুদ্ধি করেছিস। ডার্লিং, আমি তোমার কথা মতো কিন্তু একদম ডাইরেক্ট অ্যাকশনে চলে গেছি, বুঝছো? একটা আদলা ইট দিয়ে দূর থেকে ছুঁড়ে মারিছি, মাথায় না হাতে লাগেছে শিওর না, তবে লাগেছে এক জায়গায়, এটা আমি শিওর। ব্যথায় তো দেখি খুব কাঁদছিল, ও মা করে গরম পানি ঢালতেছিল। খুশি হয়েছো? আমার তো মনে হচ্ছে না কাল থেকে আর তোমার বাড়ির সামনে যায় ও ডিস্টার্ব করবি। মাই ডিয়ার, আমি কিন্তু তাহলে ভালোবাসার পরীক্ষায় পাশ করে গেলাম 10-এ 10। ওকে, 10-এ 10 পাইছো, ঘোড়ার ডিম পাইছো 10-এ 10। ওই চোরের মতো আড়াল থেকে এক ঢেল বেড়ে পাশ করা চাইছো, তাই না? এই, আমি তো কইছিলাম না মাইরে ওয়েট নাক মুখ একদম ভাঙ্গা দেওয়ার জন্য? আমি তো সব দেখেছি সিটার। তুই যে পিছন থেকে ইটটা মারিছু, সে তো টেরই পাই নাই। আচ্ছা যা হোক, আমি আরেকটা চান্স দিলাম, কিন্তু এইবার আমার সামনে তাক তোক মারা লাগবে। আর যদি সেটা তুই না পারিস, তাহলে পরে আমার সব কিছু থেকে তুই একেবারে ব্লক হয়ে যাবি। আরে ওই ছাড়া হচ্ছে এক নম্বরের ফ্রড, খালি চাঁদাবাজি করে। শোনো, এরপর যখন তোমার সামনে যাবে, জুইতে দিয়ে মুখের পার ঝাড়িয়ে দিবা, আর জীবনে কোনোদিন তোমার দিক তাকা দেখবি না, বুঝছো? সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে
একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আচ্ছা শোনো, কইলে না তো আমি আমার ভালোবাসার পরীক্ষায় পাশ করেছি কিনা? কলাম তো, মারা রাখবে আমার সামনেই। ওকে ফাইন, মারবো, তোমার সামনে মারবো, আমার তো কোনো অসুবিধা নেই। করছি, আমাকে একটু তুমি করে কওয়া যাবে না? শোনা, একবার একটু ভিডিও কল দিয়ে একবার দেখবো, প্লিজ প্লিজ প্লিজ। আমার খুব দেখতে ইচ্ছা করছে তোমাকে। ভিডিও কল দিবি না? শোক কত, রাখ ফোন। সিটার বাটপার। ভালোই তো লুচ্চা হইছো মতি, ভালোই লুচ্চামি শেখছো। আচ্ছা যাই হোক, ওটা তোমার ব্যক্তিগত ব্যাপার, ওটা নিয়ে আমি কথা কইচাই না। তুমি কিভাবে আমার নামে নানান ধরনের ষড়যন্ত্র এবং মিথ্যা অপপ্রচার করিয়ে বেড়াও? আমার প্রতি তোমার কিসের এত হিংসা? এই যে খুললে কাও আমারে। হিংসা? তোমাকে আমি হিংসা করতে যাবো কিসের জন্য? চেহারা যোগ্যতায় তোমার সে কোনো অংশে কম আছে নাকি? তোমার চেহারা সুন্দর, তুমি ধারে বারে আমার চাইতে সব দিক দিয়ে ভালো, তুমি একজন বিশ্ববরণ্য ব্যক্তি, তাতে কোনো সন্দেহ নাই। সন্দেহ আমি রাখলাম না, তোমার জিতেই দিলাম। কিন্তু তুমি আমার পিছনে কি লেগে পড়িয়ে রয়েছো? তুমি আমার নামে যে সমস্ত কথাবার্তা কও, তোমার নামে তো রীতিমতো মানহানি মামলা দেওয়া উচিত। কিনা করবি কেস তুমি? হ্যাঁ, কেস করো গা, কেস করতে আইসি। এটা তুই ভালো করিয়েই জানো যে তুই আমার চাচাতো ভাই, তোর নামে আমি মামলা করবো না। অন্য কেউ হইলে তো আমি মামলা দিয়ে ফাঁসিতে ঝুলাই দিতাম। কিন্তু ভাই, তুই যে সমস্ত মিথ্যে কথা আমার লইয়ে কও, কিংবা চাচার কাছে তুই যে সমস্ত কথা কইছো, এগুলো আর কইস না ভাই, তোর কাছে অনুরোধ করি ভাই। এই শোনো, আব্বার কাছে কোনো প্রকার মিথ্যে কথা কওয়া হয়নি, যেটা সত্যি আমি সেটাই কইছি। গ্রামের আর কেউ না জানুক, সব রিপোর্ট কিন্তু আমার কাছে আসে। ওহ, এখনো হাতের ব্যথায় কুকা বাড়াচ্ছ, কথাটা কি মিথ্যে কলঙ্ক? মানে শোনো, কেউ আমার আঘাত করে নাই, আমি কোনো ধরনের ইনজুরি না। হ্যাঁ, তবে আমি ইনজুরি হয়েছি, সেটা কারো আঘাতে না, সেটা চম্পার চোখের চাহনির তীর আমার হৃদয় ভেদ করছে। আবারও কিন্তু ফালতু কথা করছো, তোমাকে আমি নিষেধ করেছি না ফালতু কথা কবা না? তুই তো চেতকা, তুই তো চেতকা। আমি এখন পদক্ষেপ নিচ্ছি যাতে করে সর্দার বাড়ির সামনে না যাওয়া লাগে। এই ব্যাপারে আমি চাচার সাথে দীর্ঘ আলোচনার টেবিলে আলোচনা করছি, তাকে আমি একটা প্রস্তাব দিছি, সেটা নিয়ে কোনো কিছু বলে নাই, তবে সে অপেক্ষা করতে আছে। কি আলোচনা করেছো? কি কইছো আব্বার কাছে? কইছি লজ্জা শরমের মাথা খাইয়া পেঁচাইয়া গেছাইয়া কোনো কথা কই নাই, ডাইরেক্ট মারিয়ে দিছি। কইছি, কাকা, আমি সর্দার বাড়ির মাইয়া চম্পার লগে আমি চম্পারে আমি প্রেম করি। আমনে চম্পারে আমার পক্ষ থেকে লোকাল গার্জিয়ান হিসেবে আমনে ওই বাড়িতে আমার বিয়ের প্রস্তাব লইয়ে যান। কি সব উল্টো পাল্টা কথা করছো তুমি? মাথা টাথা ঠিক আছে নাকি? তুই তো আমি বললাম না, আমি বিয়ে করতে চাই আর একবারই, তুই যেরকম লাভ দিয়েছে বুঝে বিয়ে করতে চাই তোরে আমি। মানে উল্টো পাল্টা ফাইজলামি শুরু করছো না? চম্পা সেও আমাকে হয়তো পছন্দ করে, আমিও চম্পাকে পছন্দ করি। আমার প্রিয় চম্পা। গান গাতে হলে ঘরের বাইরে যাও। চম্পার কথা কইলেই জম্পা বাজে যায় কে? ফাজিল জেনি কথা। প্রেম ভালোবাসা আছে মনের মধ্যে কিছু, ছাগলের মতো আচরণ করো বেটা। প্রেম কি বোঝা লাগবে? ওরে প্রেমের মারা জলে ডোবে না। কি আছে ছোট ভাই, সন্ধ্যা লাগতে না লাগতে এমন শুয়ে পড়েছিস কিসের জন্য? ওঠেক তো, ওঠেক। ওরে আমি উঠতে পারবো না রে, পুরো শরীর জুড়ে দরজা উঠে গেছে রে। কি করছিস দেখি তো। কই জ্বর? গা তো দেখতেছে একদম সাপের মতো ঠান্ডা। এই ছোট ভাই, উঠেক তো, তোর সাথে আমার জরুরি আলাপ আছে, উঠেক। ওরে ভাবিরাও একটা কাজ করেছে, সেটার ভয় আবার জ্বর উঠে গেছে। কলম তো ছোট ভাই, জ্বর তোর কিছুই নাই, উঠেক। তোর সাথে আমার একটা প্ল্যান আছে, উঠেক না।
পেরান ওটা এক গ্লাস পানি দিয়ে আমার না ঘটনা সব ভিজে গেছে রে, কাটা হয়ে গেছে। ওরে ব্যথা। যে পানি দিচ্ছি যে ঠান্ডা, তুই তো আমার জল হারিয়ে গেল রে। শোনে ছোট ভাই, আমি একটা মানুষকে মারব, আর তোর আমার সাথে থাকা লাগবে। তুই আবার কাক মারার জন্য প্ল্যান করিস রে? সেটা তুই পরেই বুঝবি না ছোট ভাই। বললাম তো, তোর আমার সাথে কিন্তু থাকা লাগবেই। সেটা তো আমি থাকতেই চাই বা থাকবো, কিন্তু তুই তো জানিস আমি কেন দামটা দেখলে পরে পিঠ হয়ে যায়। ছোট ভাই, ফিট হওয়া তো চলবি না। শোনে, তুই খালি অস্ত্রখান নিয়ে খাড়াই থাকবি, তোর হিট করা লাগবে না, কোনো সমস্যা নাই। হিট ফিট যা কিছু করা লাগে সব কিছু আমি করবো, তুই খালি আমাকে সাপোর্ট দিবি। কি ছোট ভাই, দিব না সাপোর্ট? সেটা আমি তো দিতে পারবো, দিব, সমস্যা নেই। তুই কাক মারবি রে? হ্যাঁ, এই তুই কি বিশ্বাস বাড়ি কাউকে মারার জন্য প্রেম করতেছি রে? যদি সেরা করো তারই পরে কিন্তু বড় ভাইয়ের অনুমোদন লাগবে। ছোট ভাই, সেটা আমি বুঝবো নি, এটা নিয়ে তোর মাথা কামানো লাগবে না। তুই খালি রেডি থাকবো, ঠিক আছে? এখন যাই। হ্যাঁ, তো আমার টাইফয়েড নিয়ে আসছে রে, জ্বরের বুকে যে এখন টাইফয়েড হয়ে গেছে, শুয়ে থাকবো আর উঠবো না। স্যার তো আমার কোনো কথাই গ্রাহ্য করে না আম্মা ম্যাডাম। আপনি তাকে একটু বুঝে কোন বিপদের কথাটা। রাস্তায় বেরোলি পরে মাথা গরম হয়ে যায়, যাক তাক মারি বেয়ে যায়, আমাকে কয় অ্যাটাক করো, দাওয়া করো। আম্মা ম্যাডাম, শত্রুপক্ষ কিন্তু উৎপাতে বসে আছে, তার নমুনায় কিন্তু এই হেলমেট বাহিনী। হেলমেট বাহিনী কতজন ছিল রে? কম করে হলেও 10-12 জন তো হবি। একজন রাস্তায় খাড়া স্যারের গতিবিধি ফলো করতেছিল। আমার ধারণা বাকিরা সব অ্যাম্বুশ করে আমাদের অপেক্ষা ছিল। ভাগ্য ভালো আম্মা ম্যাডাম, আমরা আগায় যাই নাই। আগায় গেলি পরে আমরা ঠিকই আগারে ফাঁদের মধ্যে পা দিয়ে ফেলেলামনি। তুমি তো সাংঘাতিক কথা শোনালে বাদশা। এই বিশেষ বাড়ির লোকজনকে শেষ পর্যন্ত ভাড়াটিয়া গুন্ডা নিয়ে মাঠে নামিছে। কে রে গোলাপ, এসব আমি কি শুনতেছি? বিশেষ বাড়ির লোকজন নাকি তোর পেছনে হেলমেট বাহিনী লালাই দিছে? খালি হেলমেট বাহিনী না আম্মা, আমরা বন্দুক কালেকশন করার পর থেকে ক্রমাগত পিছু উঠতেছি। তাহলে বন্দুক কিনে লাভটা কি হলো কও? আমি বাদশা কইলাম যে বডি তুমি একটু সামনে আগিয়ে যায় দেখে এসো, তোমার কাছে তো লোড করা বন্দুক আছে, কোনো সমস্যা নেই, যা একটু খোঁজ খবর নাও যে হেলমেট পরা লোকটা কিনা, ইনফরমেশনগুলো কালেক্ট করো। সে কয় কি স্যার সামনে আগায় নিয়ে যাবি না, বিপদ হয়ে পারে, গাড়ি ঘুরেন। আচ্ছা ঠিক আছে, সেই সময় গাড়ি ঘুরে চলে আইসি। সে আবার তোমার বৌমার কাছে কি কইছে জানো? আমি নাকি ভয়ে পলা চলে আইসি। না কয়, তুই তাগার দিকে আগায় যাস নাই, খুব ভালো করিস। কত যায় না, কতজন ছিল কে জানে, তাগারের কাছেও তো বন্দুক থাকবার পারে। বন্দুক তো অবশ্যই ছিল আম্মা ম্যাডাম। আম্মা, আরেকটা ইনফরমেশন পাওয়া গেছে। বিশেষ বাড়ির যে বিটি বাড়া চলে গেছিল, তাকে আবার বরণ করে নিচ্ছে তারা। এই জন্য বিশাল উৎসবের আয়োজন করেছে এবং বিরাট জিয়াফত, এবং সেটা করা হচ্ছে, টোটাল উৎসব প্ল্যান করা হচ্ছে গেরিলা কায়দায়। স্যার, এই হেলমেট বাহিনী গেরিলা কাদেরই অংশ। তাহলে পরে আমাদের জিয়াফতের কি হবে? জিয়াফতের আয়োজন তো আমাদের করাই লাগবে আম্মা, খালি উপলক্ষটা একটু পরিবর্তন করা লাগবে। সরকারি রাস্তায় তো মন চাইলে ইচ্ছা করলি যার তার নামে নাম ফলক লাগানো যায় না স্যার। হঠাৎ করে বিশেষ বাড়িতে মাইক বাজানো শুরু হলো কি জানি, কিসে ফুর্তি লাগিছে? তাড়াতাড়ি কাপড় পরে রেডি হয়ে আসে, টিয়ারা কিন্তু আয়সা পড়তেছে। তাহলে তুমি কইতে চাও যে বিশ্বাস বাড়ি বসা মানে আমি চণ্ডীদাস হইয়া বর্ষি বাইতে পারবো না? সব বেজার হইয়া যায়, কেউ জানে না কার মন কি চায়। দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়, কেউ জানে না কার মন কি চায়। দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়।